আহিয়া চমকে উঠে পেছনে ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আদনান। ঠান্ডা আলোয় তার চোখ দুটো কেমন তীক্ষ্ণ লাগছে। সিঁড়ির রেলিংয়ে হাত রেখে দাঁড়ানো আদনান চোখ কুচকে তাকিয়ে আছে তার দিকে। রাগ নয়, বিরক্ত নয়, এক ধরনের খোঁচা মারা উদ্বেগ। আহিয়া হকচকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কয়েকবার চোখ পিটপিটিয়ে বলল, কমেছে? তাহলে এভাবে হাঁটছিস কেন? আর নিচে আসে কি খুবই জরুরি? আহিয়া নিচু হয়ে ফিসফিস স্বরে বলল। আসলে রিদি এসেছে তাই। আদনান ঠান্ডা মুখে তাকিয়ে রইল। অতঃপর আবারও সামান্য ভ্রু উঁচিয়ে বলল, কই, আমি আসলে তো আমার জন্য কখনো এভাবে নামতে দেখি নাই। আহিয়া একটু থমকালো। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি, স্বরে অভিমান লুকানোর চেষ্টা। আপনি তো বাসাতেই থাকেন। রিদি যখন তোর ভাইয়ের বউ, তাহলে এখন থেকে সেও বাসায় থাকবে। এত আয়োজন করে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামতে হবে না। কথাটা শুনে আহিয়া চোখ নামিয়ে নিল। আদনানের স্বরটা এমনভাবে আসে যেন তার প্রতিটা কথাই আইন। কথা কাটাকাটি করা যায় না। দুজনে নীরবে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই হালিমা বেগম দেখলেন তারা দুজন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। কি নিয়ে যেন দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। হালিমা বেগম বলে উঠলেন, তোরা ওখানে দাঁড়িয়ে কি ফুসুর ফাসুর করছিস? সবার চোখ সেদিকে ঘুরে গেল। আহিয়া হালকা হাসার ভান করে তাড়াহুড়ো করে বলল, না কিছু না। বলেই সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। রিদিকে সোফায় বসে থাকতে দেখে দৌড়ে গিয়ে পাশে বসলো। ঠান্ডা হাত দিয়ে জড়িয়ে ধরল ওকে। রিদিও অনেকটা আরাম পেল। এতদিন পর কাছের মানুষ পেয়ে মন ভরে গেল। দূর থেকে আহাত দাঁড়িয়ে দুজনকে দেখছে। তার চোখ জ্বলে উঠছে রাগে নয় আবেগে। রিদির ম্লান মুখ, শুকনো ঠোঁট, নাকটা না, সবকিছু তার ভেতরটা মোচড় দিয়ে তুলছে। সে তাকিয়ে থাকতে না থাকতে আবারও হাঁচি দিতে দেখলো রিদিকে। আহাদ এবার রাগ সামলাতে না পেরে হালিমা বেগমের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, চাচি আম্মা, হৃদের জন্য গরম পানি আনো তো। আর খালা, ভিটামিন সি জাতীয় কিছু ফল আনেন এখনই, কুইক। তার নির্দেশ অনুযায়ী হালিমা বেগম আর বাণী খালা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে গেল। আদনান তখন একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে, শান্ত নির্বিকার চোখে। আহাদ এবার তাক করলো তাকে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস? ডাক্তার হয়েছিস কি শো উপভোগ করার জন্য? হৃদি অসুস্থ, দেখতে পাচ্ছিস না? ওকে ওষুধ লিখে দে। আদনান নড়ে চড়ে দাঁড়ালো, স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, সামান্য ঠান্ডা জ্বর, না পাওয়ার হিস্টাসিন খেলেই ঠিক হয়ে যাবে। আলাদা ওষুধ লাগে না। আহাদের চোখ লাল, চোয়াল শক্ত করে গর্জে উঠল। কিসের ডাক্তার তুই? সামান্য ঠান্ডার ওষুধও দিতে পারিস না? কে বলল দিতে পারি না? আমি তো বলেছি। পারিস, কিন্তু দিবি না ইচ্ছে করে। অপেক্ষা আছিস ও যেন আরো অসুস্থ হয়। ভাবছিস আমি কিছু বুঝি না? আদনান চোখ ঘুরিয়ে রিদির দিকে তাকালো। রিদি কিছুটা বিব্রত। আদনান কিছুটা লজ্জা পেল। সে এমনটা কেন করবে? সে তো ভালোর জন্যই বলেছে, কিন্তু তার উত্তেজিত ভাই তাকে ভুল বুঝছে। আদনান ঠোঁট চেপে বলল, আজব, আমি কেন চাইবো তোর বউ অসুস্থ হোক? আমি তল সত্য কথাই বলেছি। নাভার হিস্টাসিন খেলেই সেরে যাবে। আর না সারলে এরপর অ্যান্টিবায়োটিক দিতে হবে। আহাত করা হাসি দিয়ে বলল। হ্যাঁ, তোমার সত্যবাদিতা জানা আছে আমার। আফরোজা শেখ বিরক্তিতে চোখ বন্ধ করলেন। ছেলের আচরণ তাকে প্রতিবারই বিব্রত করে, কিন্তু তার চোখের সামনে অসুস্থ হৃদিকে দেখে তার মায়া যেন বেড়ে গেল। তিনি হৃদির মুখের সামনে ঝুঁকে তার চুলগুলো সরিয়ে দিলেন। স্নেহশীল হাতের ছোঁয়া পেয়ে হৃদির চোখ ভিজে উঠল। এমন সময় হালিমা বেগম আর বাণী খালা গরম পানি, স্যুপ ও ফল নিয়ে এসে হাজির। পুরো ঘর তখন ব্যস্ত হয়ে উঠেছে হৃদির যত্ন করার জন্য। হৃদি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরা কারা? এরা কি সবসময় এমন? এমন খেয়াল, এমন উদ্বেগ, এমন হট্টগোল সব তার জন্যে? অথচ এই মানুষগুলোকে সে এখনো পুরোপুরি জানেও না। আর তারা কিনা শেষ রাতের দিকেও তাদের ঘুম হারাম করে তার যত্নে মগ্ন। আফরোজা শেখ এবার ছেলের দিকে তাকিয়ে বললেন, ওকে হাসপাতালে না নিয়ে বাসায় কেন আনলে? আমাদের ফোন করলে আমরা আসতাম। মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গেছে দেখছো না? কি দরকার ছিল ওকে নিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়ানোর? বনে জঙ্গলে না আম্মা, হানিমুনে গেছিলাম। ঘরভর্তি মানুষের সামনে আহাদ রাজার মুখের এমন লাগামহীন কথায় হৃদি লাজুকলতার ন্যায় নুয়ে গেল। আহিয়া তার হাসি ধরে রাখতে পারল না। মুখ টিপে হেসে হৃদির কানের কাছে ফিসফিস করল। এক হানিমুনেই তোর এই দশা রিদি? হৃদি লজ্জায় আরো কুকড়ে গেল। চুপ কর, দুটো হাঁচি দিয়েছি শুধু। তোর ভাই তো তোল পার করে ফেলেছে। মনে হয় মরেই যাচ্ছি আমি। আমার মান সম্মান সব শেষ। আমজাদ মির এবার হৃদির দিকে তাকালো। মেয়েটা তখনও গুটিসুটি হয়ে বসে আছে আহিয়ার পাশে। সে একটু এগিয়ে এলেন, কপালে স্নেহের হাত রাখলেন, মৃদুস্বরে বললেন, নিজের যত্ন নিতে শিখো মেয়ে। এত অসাবধানী হলে তো হবে না। তোমার কিছু হলেই বজ্জাত ছেলে আমার মাথায় বসে নাচবে।
হৃদি লজ্জায় মাথা নিচু করে রইল, কিন্তু আহাদের চোখে এক অদ্ভুত রাগ। নিজের বাবাকে নিজের প্রেয়সীর কাছে দেখে তার শরীর রাগে ঝলকে উঠল। কেন জানি তার সুদর্শন বাবাকে তার প্রেয়সীর আশেপাশে দেখলে তার গা চলে যায়, ঈর্ষা হয় তার। তার বাবা এই বয়সেও তার থেকে সুন্দর। নিজের প্রেয়সীর মুখে নিজেকে রেখে নিজের বাবার তারিফ দুবার শোনা হয়ে গেছে, এখন আবার তার বাবা সুযোগে আহ্লাদ দেখে সুনাম অর্জন করছে। দাঁত কিরমির করে সে চেঁচিয়ে উঠল। সে এত জোরে চিৎকার করলো যে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। আমজাদ মীর একরাশ বিরক্তি নিয়ে ছেলের দিকে তাকালেন, মনে মনে ভাবলেন, কি বেয়াদব ছেলে জন্ম দিয়েছি আমি, খালি বাপকে সন্দেহ করে। ঢাকার আসন ৩। একসময় আয়ান রাজা মীর এর অবিসংবাদিত সাম্রাজ্য ছিল। রাজধানীর রাজনৈতিক দাবার বোর্ডে সে ছিল নিপুণ, চতুরঙ্গ চালাক। ক্ষমতার গতি প্রকৃতি তার হাতের ইশারায় দিক পরিবর্তন করত। ছাত্রজীবন থেকে শুরু করে আমলাতন্ত্র, প্রশাসন, পেশাজীবী সংগঠন, প্রতিটি স্তরে তার আধিপত্য স্থায়ীভাবে প্রথিত ছিল। তার প্রজ্ঞা, কৌশল, দাপট সব মিলিয়ে তাকে জনতার কাছে রাজা উপাধি এনে দিয়েছিল। কিন্তু তার উত্তরসূরি ৩ পুত্রের মধ্যে রাজনীতির আগুন সমানভাবে জ্বলেনি। বড় ছেলে সালমান মীর খুবই শান্ত স্বভাবের, নিভৃতচারী চরিত্রের। ক্ষমতার মঞ্চে তার বিন্দুমাত্র আসক্তি ছিল না, অথচ মধ্যম পুত্র আমজাদ মীর ছিল সম্পূর্ণ বিপরীত। ছাত্র রাজনীতির মাঠে তার উত্থান ছিল বজ্রপাত সদৃশ। সুদর্শন ও তেজস্বী যুবা হিসেবে সে দ্রুতই হয়ে ওঠে ছাত্রদলের সভাপতি। পরবর্তীতে তাকে জাতীয় পর্যায়ে উপদেষ্টা, এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে একচ্ছত্র অধিপতি হিসেবে দীর্ঘ ১১ বছর দেখা যায়। কিন্তু কনিষ্ঠ পুত্র আশফাক মীর, সে ছিল রাজনীতির মাঠে অনভিজ্ঞ, অদক্ষ। আয়ান রাজার অসন্তোষও তাই তাকে কেন্দ্র করে ঘনীভূত ছিল। এই তিনজনের বাইরে ছিল আহাদ রাজা মীর। একমাত্র আহাদকে তিনি নিজের প্রকৃত প্রতিচ্ছবি মনে করতেন। তার চোখের দৃষ্টিতে আহাদ ছিল রাজনৈতিক অগ্নিচিহ্ন, এমন তরুণ যার ভিতর প্রবল দহন রয়েছে। ছোটবেলা থেকে তিনি আহাদকে কৌশলে, কঠোরতায়, আদর্শে, দৃঢ়তায় গড়ে তুলেছেন, যেন এক ধাতব মনোবল সম্পন্ন উত্তরাধিকারী। সেখান থেকে তিনি তাকে নিজের রাজা উপাধি দেন। আহাদ রাজা মীর, রাজনীতির রাজা হিসেবে স্বীকৃতি। ২১ বছর বয়সে আহাদ রাজাকে তিনি পরীক্ষার আগুনে নিক্ষেপ করেন। বিভিন্ন দায়িত্ব, কঠিন পরিস্থিতি তার কাঁধে তুলে দিতেন। আর আহাদ প্রত্যেক পরীক্ষায় বিস্ময়কর সফলতা দেখিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করে। ২৬ বছর বয়সে সে ছাত্র সংগঠনের সর্বোচ্চ পদে বিজয়ী হয়। চারিদিকে ছড়িয়ে পড়ে তার খ্যাতি এবং আয়ান রাজার গর্ব। কিন্তু সেই গর্বের মূল স্তম্ভ, সেই রাজনৈতিক মহাবট আয়ান রাজা মীর ২ বছর আগে হঠাৎই বিশ্বাসঘাতকতার শিকার হয়। এক মঞ্চে গুলিবিদ্ধ হয়ে পতিত হন আহাদের চোখের সামনে। আহাদের শুভ্র পাঞ্জাবি মুহূর্তে রক্তে রঞ্জিত হয়ে ওঠে। সে প্রাণপণ চেষ্টা করেছিল তাকে বাঁচাতে, কিন্তু মৃত্যু যার গন্তব্য ঠিক করে দেয় তাকে আর আটকে রাখা যায় না। মৃত্যুর আগ মুহূর্তে তার দাদুর কাপা গলায় বলা সেই কথাগুলো আজও আগুনের মতো জ্বলে ওঠে বুকের ভেতর তার। সেদিন আহাদ ছিল স্তব্ধ, অচল, বরফের মূর্তির ন্যায় জমেছিল, কিন্তু আজ ২ বছর পর তার ভেতরের বরফ ভেঙে জেগে উঠেছে দহনশিখা। আজ সে পেয়েছে সেই বিশ্বাসঘাতককে, তার দাদুর প্রাণনাশের মূল সূত্রধর, আয়ান রাজার ডানহিত হিসেবে পরিচিত মিজান নামের লোকটাকে। বহুদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আইন শক্তির প্রভাব খাটিয়ে টেনে আনে আহাদ রাজা। ডেমোঘরের ২য় কক্ষের অগ্নিকুণ্ডের উপর উল্টো করে ঝুলছে মিজান নামের মধ্যবয়সী লোকটা। আগুনের কুণ্ডলী ভয়াবহভাবে তছনছ করে দিচ্ছে চারিপাশের বায়ু। পাশে দাঁড়িয়ে আছে আহাদের ত্রয়ী, শাহিন, নাদিম আর শাওন। আহাদ রাজার চোখ সামনের অগ্নিশিখার মতোই জ্বলছে, তার শিরা উপশিরায় উত্তাল প্রতিশোধ। কোমর থেকে পিস্তল বের করা মাত্রই মিজানের চোখে ভয়ের ঘূর্ণিঝড় নেমে আসে। সে জানে আজ আর তার বেঁচে থাকার জন্য কোনো অজুহাতই কাজ হবে না। তবুও মুখ দিয়ে গুঙিয়ে গুঙিয়ে কিছু একটা বলার চেষ্টা করলো। আহাদ নাদিমের দিকে ইশারা করলো। সে তার মুখের টেপ খুলতেই সে হাঁপাতে হাঁপাতে আকুতি জানায়, আমারে ছাইরা দেন, এবারের মতো ছাইরা দেন, আমার প্রাণ ভিক্ষা দেন। আমি তো আপনাদের সব সত্যি বইলা দিছি, আমারে মাইরেন না, ছাইরা দেন। আহাদের মুখের পেশি শক্ত হয়ে ওঠে। পিস্তল দিয়ে কপালে কয়েকবার ঘষে নিল। ঠান্ডা ভয়হীন কণ্ঠে প্রশ্ন করে, ছেড়ে দিব? তোকে ছেড়ে দিব? মধ্যবয়সী মিজান ভয়ে ভয়ে মাথা নাড়ল। আহাদ বিকট শব্দ করে হৃদ কাঁপানো হাসি দিল। কি ভয়ানক হাসি তার, যে কারো শরীরে লোম দাঁড়িয়ে যেতে পারে সেই হাসির রেশ শুনে। উনি তীক্ষ্ণ করে হিমশীতল গলায় বলে উঠল, ঠিক আছে, এত করে যখন বলছিস তোকে ছেড়ে দিই। তোর জানের কি মায়া, আমারও মায়া হচ্ছে তোর জন্য। কি বলতো, আমার মনটা আবার হাওয়াই মিঠাইয়ের মতো, অল্পতেই গলে যায়। উল্টে লটকে থাকা মিজান শুষ্ক ঢোক গিলল। আহাদ রাজা কি সত্যিই তাকে ছেড়ে দিবে? এত সহজে মেনে নিল কি করে? সে আয়ান রাজা মীরের সাথে গাদ্দারি করেছে, সেখানে আহাদ রাজা তার নাতি হয়ে তাকে কি করে ছেড়ে দিবে? সে তো ভালো করে চিনে আহাদ রাজাকে। আবারও ঢোক গিলল সে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই আহাদ ইশারা করতে নাদিম তার বাঁধন খুলে দিল। সাথে সাথে ধপ করে পড়ল দহন কুণ্ডলীর ভিতর। একটা ভয়ঙ্কর আর্তনাদ ছড়িয়ে পড়ল ডেমো ঘরে।
তবে তার সেই চিৎকার সাউন্ডপ্রুফ দেয়ালে গিয়ে ধাক্কা লেগে আবারও ফিরে এলো। নাদিম মাঝে মাঝে টেনে তুলে আবারও ছেড়ে দেয়। এভাবে মৃত্যুর এক বিকট অমানবিক খেলা শুরু হয়। ভীষণ ভয়ঙ্কর খেলা। আহাদ রাজা সচরাচর এমন নিষ্ঠুরতায় নামে না, কিন্তু যখন এই খেলায় নামে তখন ভয়ঙ্করভাবে মেতে ওঠে। অবশেষে অর্ধ অজ্ঞান অবস্থায় মিজানকে বরফ ঘরে নেওয়া হয়। আহাদ রাজা পিস্তলটা থুতনিতে ঠেকিয়ে এক পা তুলে তার মুখের সামনে ঝুঁকে কিছুক্ষণ পরখ করল তার দাদুর বিশ্বস্ত খুনিকে। তার জ্ঞান ফিরে আসতেই সে দেখে আহাদ রাজা তার মুখের সামনে দাঁড়িয়ে। চাহনি তীক্ষ্ণ, ভয়ানক, কিন্তু তার চোখে আতঙ্ক। মুখ ফুটিয়ে কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। শেষ কথাটা আর তার বলা হলো না। সাথে সাথেই তার মুখের ভিতর পিস্তল ঢুকে পরপর 2টা গুলি করলো। তার জীবনাবাসন। পাশেই দাঁড়িয়ে তার এই নিষ্ঠুর খেলা উপভোগ করলো তার তিনত্রয়ী। আহাদ আবারও নাকটা ঘষে নিয়ে শান্ত কণ্ঠে বলল, এটাকে লাল রঙের প্যাকেট করে তালুকদারের ঠিকানায় পাঠিয়ে দে। মৃত্যুর আগের ওর ওই ভীত রূপটা আমি দেখতে চাই। নাদিম এক আঙ্গুলের সাহায্যে কিঞ্চিত কপাল চুলকে নিল। ভাই, তাহলে তো তালুকদার আগে থেকেই গা ঢাকা দিবে। ওর কাছে সরাসরি উপহারটা নিয়ে গেলে কেমন হয়? আহাদ ঠোঁট কামড়ে বলল, আইডিয়াটা মন্দ না। ঠিক আছে, তাহলে সেই ব্যবস্থাই কর। আর ওর চেলাটাকেও একইভাবে প্যাকেট কর। এতগুলো মানুষ যাব, একটা প্যাকেট নিয়ে গেলে মন্দ দেখায়। শাওন হাতা গুটাতে গুটাতে বলল। ঠিক আছে ভাই। শাহিন পাশ থেকে জিজ্ঞাসা করলো, মাতব্বরের ব্যবস্থা কখন করবেন ভাই? ওই শালাই বহুত বাড়া পারছে। আহাদ রাজার দৃষ্টিতে তখন অগ্নিশিখা। সে কঠোর গলায় বলল, মাতব্বরের ব্যবস্থা পরে করবো শাহিন। আগে তালুকদারকে ডেমোটা দেখাই। দাদুর প্রতিটা রক্তকণার মূল্য ওকে দিতে হবে। তার মুখোশের আড়ালের বিশ্বাসঘাতকতার প্রতিটি বিন্দুর হিসেব আমি আঁচে নেব এবং নিচের হাতে নেব। সোলাইমান তালুকদার আয়ান রাজার চিরশত্রু। রাজনৈতিক প্রতিযোগিতায় তিনি বারবার জঘন্য ও কলাকৌশল প্রয়োগ করে আয়ান রাজাকে হারাতে চেয়েছেন, কিন্তু পারেননি কখনোই। শেষবার তিনি টাকার লোভ আর প্রাণ ভয়ের বিনিময়ে ক্রয় করেন মিজানকে। সেদিন মিজানের প্ররোচনায় আয়ান রাজা ভোট প্রচারে মঞ্চে যান, আর সেই সুযোগে তালুকদার তার আজীবন প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেয় রাজপথ থেকে। আহাদ রাজার মুখ ঠিক যেন পালিশ করা শক্ত শালকাঠ, অনমনীয়, প্রবল কঠোরতায় টান টান। তার চোয়ালের পেশিতে ক্রুদ্ধ ও শিরা থরথর করছে। কিছুক্ষণ আগে রক্তাক্ত প্রতিশোধের প্রথম অধ্যায় সে শেষ করেছে। ধাতব পিস্তলটি সে পুনরায় কোমরে গুজে নিল। দুদিকে ঘাটটা কর্মর শব্দে বাকিয়ে যেন নিজের ভেতরের উত্তাপ সামলে নিল। ঠিক তখনই ভারী দরজা খোলার শব্দ হলো। ভেতরে প্রবেশ করলেন আমজাদ মীর আর আশফাক মীর। দুজনের উপস্থিতি ঘরের পরিবেশকে আরও তীক্ষ্ণ, আরও হিংস্র করে তুলল। আমজাদ মীর কঠোর দৃষ্টি ঘুরিয়ে চারিদিকে পর্যবেক্ষণ করে নিলেন। নিজের ছেলের দিকে চোখ পড়তে দেখলেন রক্তিম চোখ, শিরা ফুলে ওঠা বাহু, বুকের গভীরে দহন। সব দেখে তিনি আকস্মিক এক সংক্ষিপ্ত হাসি দিলেন। ফিনিশড। আহাদের মুখে বলা এই একটা শব্দে যেন দুই ভাই তৃপ্তি পেলেন। আজ তাদের বাবার খুনের প্রতিশোধের আগুন তাদেরও শিরায় শিরায় বহমান। এমন সময় নাদিম ছুটে এসে সম্মানসূচক ভঙ্গিতে জানায়, উপহার রেডি ভাই। আহাদের মুখায়বে তৎক্ষণাৎ পরিবর্তন এলো। এক ভয়ানক শীতলতা নেমে এলো মুখে, যা আরো ভয়ঙ্কর, আরো প্রাণঘাতী। আমজাদ মীর এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের দিকে। অতঃপর কণ্ঠে প্রজ্বলিত ক্ষোভ আর প্রতিশোধের দহন নিয়ে বললেন, এখনো দাঁড়িয়ে কি ভাবছো? ওই শয়তান তালুকদারের ব্যবস্থা না করা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হবে না। আমিও যাব তোমাদের সাথে। আহাদের দৃষ্টি ঘুরে গেল বাবার দিকে। শীতল ও গুরুগম্ভীর স্বরে বলল, তোমার শরীর ঠিক নেই, যেতে হবে না। আমি আর চাচ্ছু সামলে নেব। ওখানে গিয়ে তোমার কোনো কাজ নেই। আশফাকও দ্রুত যুক্ত হলো, হ্যাঁ ভাইজান, আহাদ ঠিক বলেছে। তোমার খাওয়ার প্রয়োজন নাই। তুমি এবং বাসায় থাকো। তাদের কথা শেষ হতে আমজাদ মীরের মুখে লালচে ক্রোধের দাগ গাঢ় হয়ে উঠল। তিনি যেন অপমানিত বোধ করলেন। নিজের ছেলে আর ভাই তাকে দুর্বল ঘোষণা করেছে। গলার স্বর মুহূর্তে রুক্ষ বজ্রধ্বনির মতো হয়ে উঠল। আমারই কি তোরা বুড়ো ভাবছিস? আমি এখনো এক হাতে 100 জনকে মাটিতে গুঁজে দিতে পারি। সব কিছুতেই তোদের এই ঠুনকো কথাবার্তা আমার সহ্য হয় না। আমি কোনো কাপুরুষ নই যে ঘরের বউয়ের আঁচলের তলে বসে থাকবো। আহাদ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল বাবার দিকে। তার বাবার ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। সে জানে তার বাবা যা বলছেন তা সত্যি। আমজাদ মীর এখনো একখণ্ড আগ্নেয়গিরি বিস্ফোরিত হতে মাত্র কয়েক মুহূর্ত লাগে। আহাদ আর কিছু বলল না। নিজের শার্টের হাতে গুটাতে গুটাতে গটগট করে বেরিয়ে গেল সেখান থেকে। আমজাদ মীরও কম না, সে রাগে ফুঁসছে। হঠাৎ পাশে ভারী লোহার চেয়ারটাকে এক লাথি মেরে বেরিয়ে গেলেন। পিছনে রয়েছে আশফাক মীর, হতভম্ব বিমূঢ় হয়ে। প্রতিবারের মতো বাবা ছেলের এই রেশারেশির মাঝখানে সেই হয়ে থাকে চ্যাপ্টা তক্তার মতো।
সে উল্টে পড়ে থাকা চেয়ারটা সোজা করে ডেমো ঘরের মাঝখানে বসে, এমন যেন তার এখানে থাকাটাই শ্রেয়। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মির হাউসের ধূসর দেয়ালে এক অদ্ভুত গা ছমছমে ছায়া তৈরি করেছে। গেটের সামনে এসে থামলেন আমজাদ মির, আর তার পাশে পাথরের মতো শক্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আহাদ রাজা। সদ্য সমাপ্ত নিষ্ঠুর অধ্যায়ের পরও আহাদের চোখে এক বিন্দু ক্লান্তি নেই, বরং প্রতিশোধের শিখাগুলো এখন আরও উজ্জ্বল। ঠিক তখনই তাদের পিছু পিছু এসেই দাঁড়ালেন আশফাক মির। বাবা ছেলেরে রেশারেশি সামলাতে হলেও তাকে সাথে যেতেই হবে। এমন সময় মির হাউসের গেট পেরিয়ে ঢুকতে দেখা গেল ঈশানী আর তানভীরকে। কাছাকাছি আসতে ঈশানী বিনয়ের সাথে সালাম জানালো আমজাদ মিরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ মিরের কঠোর মুখ নরম হলো কিছুটা। সালামের উত্তর নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মাহির গালে আঙ্গুল ছুঁয়ে একটু আদুরের ভঙ্গি করলেন। তানভীরের দিকে একবার তাকে ঈশানীকে প্রশ্ন করলেন। রিদিমাকে দেখতে এসেছো? ঈশানী মাথা নিচু করে জবাব দিল, ভালোই করেছ, জি আঙ্কেল। ভালোই করেছো। মেয়েটার শরীর আর মন দুটোই খারাপ। তোমাদের দেখলে ওর মন কিছুটা হালকা হতে পারে। ওরা ভিতরে আছে, তোমরা যাও। জি আচ্ছা। ঈশানী শান্ত ভঙ্গিতে মাথা নেড়ে আহাদ আর আশফাকের দিকে এক ঝলক তাকিয়ে মাহির হাত ধরে ভেতরের দিকে চলে গেল। ঈশানী ভিতরে চলে যেতে তানভীর এগিয়ে এলো আহাদের দিকে। বরাবরের মতোই পরিচিত চঞ্চল হাসি খুশি স্বভাব নিয়ে সে হঠাৎ কোলাকুলি করতে চাইল, কিন্তু আহাদ যেন সাপ দেখে পিছিয়ে যায়। সেইভাবে এক ধাপ পিছিয়ে গেল। তার এই অযথা গায়ে পড়া মানুষ পছন্দ না। তানভীরও মুহূর্তে বিষয়টা টের পেল। নিজেকে সামলে নিয়ে হাসি মুখে জিজ্ঞাসা করল, দুলাভাই, আপনার কি কোনো মিশনে যাচ্ছেন নাকি? আহাদ চোখ তুলে এমনভাবে তাকালো যেন কথাটাই তার কাছে বোকামি। পাশ থেকে আশফাক গম্ভীর গলায় বলল, দেখতে যখন পাচ্ছ তাহলে প্রশ্নটা করার দরকার কি? তানভীরের মুখ উজ্জ্বল হয়ে উঠল উত্তেজনায়। সে কণ্ঠে খই ফুটিয়ে বলল, আমিও যাব আপনাদের সাথে। আমাকেও নিয়ে চলেন দুলাভাই। আমার মিশনে যাওয়ার অনেক দিনের ইচ্ছা। আমি কিন্তু অনেক সাহসী। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এক চপাটে সব কাত হয়ে যাবে। আহাদ ক্রুর হাসলো। ধীরে ধীরে পেছন থেকে কোমরে গুজা পিস্তলটা বের করলো। আহাদ দুবার কপাল ঘষে পিস্তলটায় হাত ঘোরাতে লাগলো। তানভীর হা করে তাকিয়ে রইল। জীবনে এই প্রথম সে সত্যিকারের অস্ত্র দেখছে এত কাছে থেকে। আহাদ কি যেন ঠোঁটে ঠান্ডা কণ্ঠে বলে, এতই যখন শখ, তাহলে চলো শালাবাবু, আজ তোমাকে দিয়ে মিশন শুরু করি। তানভীর একটা শুষ্ক ঢোক গিলে নিল। মুখে কৃত্রিম হাসি টেনে কোনো মতে বলে উঠল, আরে না না, আমি তো মজা করছিলাম। আমি যাই, হ্যাঁ, রিদিকে দেখে আসি। বলে সে এমনভাবে দৌড়ে ভিতরে ঢুকলো যেন পিছনে সাপ দৌড়াচ্ছে। আহাদ হালকা হেসে ঠোঁট বাঁকালো। তার কণ্ঠে উপহাস। এই কলেজে নিয়ে মিশনে নামতে চায় সে খা পুরুষ। মির হাউসের হলঘরে একটু চাপা উত্তেজনায় ভরা। সোফার সারিতে পাশাপাশি বসে আছে ঈশানী আর হৃদিতা, আর তার কোলে আধা শোয়া হয়ে আছে মাহি। পাশের সোফায় গুটিসুটি মেরে বসেছে আহিয়া আর আদিবা। দুজনার মুখে উদ্বেগের ছাপ হৃদিতার জন্যে। হালিমা বেগম এতক্ষণ এখানেই ছিলেন, এখন উঠে রান্নাঘরের দিকে গেলেন। হৃদিতার জ্বর গতকালের চেয়ে অনেকটাই কমেছে। মুখমণ্ডলে আর আগের মতো লালচে ভাব নেই, কিন্তু সর্দি আর ঠান্ডার রেশ এখনও অনেকটাই আছে। গলা বসে যাওয়াতে কথার ধরনও পাল্টে গেছে অনেকটা। হৃদি মাহির চুলে আঙ্গুল বুলাতে বুলাতে ঈশানীকে জিজ্ঞাসা করলো, আব্বু আম্মু চলে গেছে, আসলো না যে? ঈশানী মাথা নেড়ে বলল, হ্যাঁ, বাসা বাড়ি ফাঁকা রেখে আর কতদিন থাকবে বল? তাছাড়া রাইসার পড়াও আছে, তাই চলে গেছে। কিন্তু আব্বু বলেছে আবার আসবে তোকে দেখতে। হৃদি একটু নাক টানলো। অতঃপর পাশের তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে মুখটা কুঁচকে বলল, তাহলে এই লেজ কাটা বান্দরটাকে রেখে গেলে কেন? ওরে নেয় নাই কেন? আর এখানেই আনলা কেন ওরে? ঈশানী আর চোখে তাকালো তানভীরের দিকে। শান্ত কণ্ঠে বলল, ও কিসে জানি একটা কোর্স শুরু করেছে এখানে, 6 মাস লাগবে শেষ হতে, তাই যায়নি। হৃদির বিরক্তি কিছুতেই স্তিমিত হলো না। তানভীরের দিকে তাকানো মাত্রই তার সারা শরীর রাগ যেন সক্রিয় হয়ে ওঠে। কারণ তানভীরের সে গাছাড়া ঢিলেঢালা আচরণ হৃদির একদম সহ্য হয় না, আর তানভীরও সেটা বেশ বুঝতে পেরেছে। সে ইচ্ছা করে একটু হৃদিকে জ্বালাতে চাইল। ঠোঁট বাঁকিয়ে বলল, এভাবে তাকিয়েছিস কেন? চোখ দিয়ে গিলে খাবি নাকি? কোথায় তোর শ্বশুর বাড়ি আসলাম, বাইরের জন্য মুরগি টুরগি জবা দিবি, পোলাও কোরমা রান্না করবি, তা না করে সোফার উপর পা তুলে বসে আছিস। হৃদি রাগে ঠোঁট চাপলো। এমনিতেই মাথা ধরে আছে, তার উপর তানভীরের এমন কথায় মাথাটা ফেটে যাচ্ছে। সে কিছু বলার আগেই পাশে বসে আহিয়া একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, মির হাউজের বউয়েরা এমন পায়ের ওপর পা তুলেই বসে থাকে? বেয়াই, আপনাদের ওই গাইয়া শ্বশুরবাড়ির মতো না যে বউকে খাটাবে। কিছু খেতে ইচ্ছে করলে কাজের লোক আছে, বলেন এনে দিবে। গায়া বলে অপমান করবেন না বেআইন। কে বলতে পারে কার বাকি কি আছে? আচ্ছা, আপনি 5 তলায়, কালকে ভাঁজতলায়, সাথে কোনো গায়া জামাইও থাকতে পারে।
আহিয়া দাঁড়িয়ে পড়ল, চোখে খানিক বিদ্যুতের ঝলক, মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, আমার ভাগ্যের চিন্তা আপনাকে করতে হবে না, নিজের চরকায় তেল দেন, পরে চরকাটা না ঘুরলে মেয়ে পাবেন না। তানভীর ভাব নিয়ে সোজা হয়ে বসলো। মেরুন রঙের পাঞ্জাবি তার ফর্সা গায়ে ফুটে আছে। সে কলার ঠিক করে খুব গর্বের সাথে বলল, এই তানভীর আহমেদের জন্য মেয়ের মায়েরা পাগল, আপনি বলছেন মেয়ে পাবো না? আহিয়া তাচ্ছিল্য করে হেসে উঠল। হ্যাঁ, কপালে মেয়েরাই জুটবে, মেয়ে আর জুটবে না। এবার রিদিসহ আদিবা আর মাহিও শব্দ করে হেসে উঠল। আদিবা আর মাহি তো হেসে লুটোপুটি খাচ্ছে। তানভীর মুখটা গম্ভীর হয়ে গেল, ঈশানীর দিকে তাকিয়ে বলে উঠল, ঈশানী আপু এত বড় অপমান, আমি আর থাকবো না এই বাড়িতে, এখনই চলে যাবো। বলেই নাটকীয় ভঙ্গিতে লাফিয়ে দাঁড়িয়ে পড়ল। সবার দিকে একবার একবার করে তাকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখলো সামনেই দাঁড়িয়ে আছে সিরিয়াস আহাদ রাজার কালো রঙের ভয়ানক কুকুরটা। সবুজ চোখ দুটো তুলে হঠাৎ তাকালো তার দিকে। তানভীর সেই দৃষ্টি দেখেই ভড়কে গেল, নিজেকে সামলাতে না পেরে ধপাস করে পড়ে যায় মেঝেতে। এবার হাসির শব্দ আরো বেড়ে গেল। আহিয়া হাসতে হাসতে হাত বাড়িয়ে বলল, যতই হোক বেয়াই, আপনি তো আমাদের মেহমান, সোফা থাকতে এমন মেঝেতে বসে আছেন ভালো দেখাচ্ছে না, উঠে বসুন। তানভীরও সুন্দর করে হাত বাড়িয়ে দিল, কিন্তু নিজে না উঠে এক ঝটকায় আহিয়াকেও মেঝেতে এনে ফেলে দিল। হঠাৎ টান দেওয়াতে আহিয়াও নিজেকে সামলাতে পারল না, ধপ করে পড়ল পাশেই স্বাভাবিকভাবে। তবে সেই মুহূর্তে একটা বজ্রধ্বনির মতো অস্বাভাবিক কণ্ঠ ভেসে এলো। আহি, সবার চোখ একসাথে ঘুরে গেল মূল দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে আদনান, চোখে উদ্বেগ, মুখে টান টান রাগ, শিরায় শিরায় দুশ্চিন্তা। সে ছুটে এসে ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে সোজা আহিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার কণ্ঠটা কেমন নরম অথচ কাঁপা। তুই ঠিক আছিস? লাগেনি তো? হাতটা দেখি কোথায় লেগেছে, বেশি ব্যথা পেয়েছিস? আদনানের এমন কাণ্ড দেখে তানভীর, ঈশানী আর রিদি একে অপরের দিকে তাকালো। আহিয়া সবার দিকে তাকিয়ে বুঝতে পারলো এই মুহূর্তে ওজন। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ওড়না ঠিক করে বলল, আমি ঠিক আছি আদনান ভাই। আদনান জায়গায় বসে রইল। তানভীরও সুযোগ পেয়ে বলল, আর কিছু হয় নাই ভাই, আমি তো মজা করছিলাম। আদনান চোখ রাঙিয়ে তাকালো। ওকে, তোর বেয়ান লাগে যে মজা করছো? হ্যাঁ, বেআইনি তো লাগে। জাস্ট শাট আপ। আদনানের মুখ আরো শক্ত হয়ে গেল। উঠে ব্যাগ তুলে নিয়ে আহিয়ার দিকে তাকালো। আহিয়া রিদির পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এতক্ষণ দুষ্টামি করলো, এখন যেন ভেজা বিড়াল। আদনান সেটা বুঝতে পারলো, ঠান্ডা স্বরে বলল, আহি, উপরে আয়। আদনান পা বাড়াতে আহিয়া বিস্মিত হয়ে বলল, কেন? আসলে হৃদি অসুস্থ, আমি ওর কাছে আছি তো, ওকে রেখে গেলে ভাইয়া বকা দেবে। আদনান আর চোখে রিদির দিকে তাকালো। রিদি তখন তার দিকে তাকিয়েছিল। দ্রুত নজর হটিয়ে নিল, চোখ পিটপিট করে আহিয়াকে বলল, কিছু হবে না, তুই যা, বুবু আছে তো। আদনান আবার আহিয়াকে দৃঢ় গলায় বলল, ওষুধ দেব, সেটা এসে নিয়ে যা। বলে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আহিয়া একটু ইতস্তত করে পিছু নিল। তানভীর এইবার মেঝেতে দুই হাঁটু ভাঁজ করে বসলো, গালে হাত রেখে বলল, দরা ডাক্তার এমন করলো কেন? ঈশানী রিদির দিকে তাকিয়ে ফিসফিস করে রিদি? বলল, আমার মনে হয় আদনান মীর আহিয়াকে ভালোবাসে। দেখলি না কেমন আচরণ করলো, চোখ মুখ পুরো পাল্টে গেল। সত্যি বলতে রিদিও সেই দৃষ্টি দেখেছে, একটা অদ্ভুত তীব্র উদ্বেগ। কেবল ভাই সুলভ নয়, কিছুটা বেশি, অনেক বেশি। তবুও সে এড়িয়ে গেল। আহিয়ার সাথে কথা না বলে তো আর কিছু বলা যাচ্ছে না। সে ধীরে বলল, আরে না, তেমন কিছু না, আদনানের কোনো বোন টোন নেই তো, তাই আহিয়াকে আদিবাকে খুব ভালোবাসে। তুই যতই বল রিদি, আদনান মীরের চোখের ওই দৃষ্টি উদ্বেগ বোনের জন্য ছিল না, এটা অন্য কিছু। ঈশানী দৃঢ়তার সাথে বলায় রিদিও আর কোনো অজুহাত দিল না। শুধু সিঁড়ি বেয়ে উঠতে থাকা আদনান আর আহিয়ার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, আজকে আহাদ রাজা আসলে আসল সত্যিটা জিজ্ঞাসা করবে। সে কি এসব বিষয়ে অবগত? আদনান কি আসলে আহিয়াকে বোন ছাড়া অন্য চোখে দেখে? যদি তাই হয় তাহলে ওকে কেন বিয়ে করতে চাইলো? উপরে নিজের রুমে এসে আদনান যেন নিজের ভিতরে দম বন্ধ করা ঝড়টা আর ধরে রাখতে পারল না। কাঠের ভারী দরজাটা সে প্রায় লাথি মারেই খুলে ফেলল। দরজার ফ্রেম প্রচণ্ড ধাক্কায় কেঁপে উঠল। ভিতরে ঢুকতেই সে হাতের ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারল। তার নিঃশ্বাস এখন দ্রুত, বুকটা ওঠানামা করছে রাগে, যেন বহুদিনে জমে থাকা অগ্নিগোলক তার ভিতর ফুঁড়ে উঠেছে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আহিয়া ভয়ে আর লজ্জায় কুঁচকে দাঁড়িয়ে আছে। ভেতরে আসার সাহস তার হচ্ছে না। দরজার ঠিক পাশের দেয়ালে লাগানো ছোট্ট লবণ মাখা আলোতে
তার মুখটা অস্বস্তিতে ফ্যাকাশে লাগছে। আদনান শার্টের গলার দুটো বোতাম খুলে ফেললো, হাতে তালু দিয়ে গলার অংশটা টেনে আলগা করলো যেন ঠিকঠাক শ্বাস নিতে পারে। তীব্র উত্তেজনায় তার কণ্ঠনালী পর্যন্ত টান টান, কিন্তু দরজার বাইরে আহিয়াকে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার মেজাজ আরও খারাপ হয়ে গেল। একটা গম্ভীর অগ্নিমাখা স্বর বেরিয়ে এলো। ওখানে দাঁড়িয়ে কি তামসা দেখছিস? ভিতরে আয়। আহিয়া দোনমনো করে যেন ঠান্ডা পানিতে পা দেবে কিনা ভাবছে। অবশেষে ছোট ছোট পা ফেলে ভেতরে ঢুকলো। দরজার কাছে এসে মাথা নিচু করে দাঁড়ালো, চিবুকটা প্রায় বুক ছুঁই ছুঁই। হঠাৎ আদনান এক অপ্রত্যাশিত কাণ্ড করে বসলো, যা আহিয়া কল্পনাও করেনি। আহিয়াকে ঝট করে দুহাতে ধরে পিছনের দরজা ঠেলে ধরলো। আহিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, চোখ বিস্ফোরিত। আদনানের শ্বাস বুকের ভেতর থেকে হাফ ধরে ধরে বেরিয়ে আসছে। ওই তানভীরের সাথে এত ঘষাঘষি করছিস কেন? এত কিসের পিরিত তোর ওর সাথে? বল। আদনানের এমন কথা শুনে আহিয়া স্তব্ধ। সেই প্রথম আদনান কিভাবে কথা বলতে শুনেছে। তার বুক কেঁপে উঠল, ওষ্ঠজোড়া হাঁ হয়ে আছে, কথা আটকে গেছে। তাকে চুপ থাকতে দেখে আদনান তার দুই বাহু আরো শক্ত করে চেপে ধরল। যন্ত্রণায় আহিয়ার দেহ কেঁপে উঠল। আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি আহি, এত কিসের কথা তানভীরের সাথে? আমরা তো শুধু মজা করছিলাম, আর কিছু না। কাপা কণ্ঠে বলল আহিয়া, কিন্তু কথাটা শেষ হতে আদনান বজ্রগর্জনের মতো গর্জে উঠল। কিসের মজা? হ্যাঁ, আমি আসলে তো আমার সামনে তোর মুখ দিয়ে একটা কথাও বের হয় না। 3বার জিজ্ঞাসা করলে একবার উত্তর দিস। কেন আহি, আমার বেলায় এমন কেন? আহিয়ার চোখের পাতা কাঁপছে, চোখ ঝাপসা। আদনানের হাত তার বাহুতে চেপে বসেছে। আহিয়া কম্পিত গলায় বলল, আপনি তো এসব পছন্দ করেন না, সব সময় গম্ভীর চুপচাপ থাকেন, তাই। আমি সবসময় এমন ছিলাম না আহি। আমি আগে তোদের সাথে আড্ডা মাস্তি মজা করতাম না, এখন তোরা আমায় এমন বানিয়েছিস, বিশেষ করে তুই। এই অন্যায় অভিযোগে আহিয়ার ঠোঁট কেঁপে উঠল। আমি কি করেছি? আমাকে অযথা দোষারোপ কেন করছেন? এখন সব কিছুর জন্য আমি দায়ী? হ্যাঁ, তুই ছাড়া আর কে? তোর ভাইয়ের থেকে তোর অবদান বেশি আমাকে এমন বানানোর পিছনে। আহিয়া এক মুহূর্ত তাকিয়ে রইল আদনানের দিকে। তার ভীষণ কান্না পাচ্ছে। আদনান এমন আচরণ অসহনীয়। সে ঠোঁট চেপে কান্না সংযত করে বলল, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। সে নিজের বাহু ঝাটকা মেরে আদনানের হাত থেকে ছাড়িয়ে নিল। ঘুরে দরজার দিকে পা বাড়াতে পেছন থেকে বরফ ঠান্ডা কণ্ঠস্বর। কোথায় যাচ্ছিস? আহিয়া দাঁড়িয়ে পড়ল, ঘাড় বাঁকিয়ে আদনানের দিকে তাকিয়ে বলল, নিচে। আর এখানে থাকবো না, এক মুহূর্তও না। এরপর যা হলো আহিয়া কল্পনাও করতে পারেনি। আদনান ঝড়ের মতো এগিয়ে এসে তার হাত ধরল শক্ত করে, এতটাই শক্ত যে আহিয়ার নিঃশ্বাস থমকে গেল। এক প্রকার টেনে হিঁচড়ে তাকে নিয়ে গেল ভেতরে। রেড সাইড টেবিলের ড্রয়ার খুলে ছোট একটা ধারালো ছুরি বের করলো। এক মুহূর্ত না ভেবে ছুরিটা আহিয়ার হাতের মুঠোয় ধরিয়ে নিজের বুকে চেপে ধরল। তার কণ্ঠ যেন কাটা ছেঁড়া নিঃশ্বাস হয়ে বেরোতে লাগলো। যাওয়ার আগে আমাকে বাকিটুকুও শেষ করে দিয়ে যা। আমি ক্লান্ত আহি, অনেক বেশি ক্লান্ত, আর পারছি না। বিলিভ মি। আহিয়া হতবাক, এক দৃষ্টিতে দেখছে আদনানের বুকে ছুরির আগাটা গেঁথে আছে। ত্বক ফুঁড়ে বেরিয়ে এলো কিঞ্চিত লাল রক্ত। আকাশি রঙা শার্টে ছোপ ছোপ রক্ত ফুটে উঠল। আহিয়ার দম আটকে গেল, দুনিয়া যেন দুলে উঠল। যখন বোধগম্য হলো, সে ঝটকা মেরে ছুরিটা ছুঁড়ে ফেলল দূরে। চোখ টলমল করে কয়েক ফোঁটা অশ্রু পড়ল। শুষ্ক খসখসে ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিল। তার দৃষ্টি আটকে আছে আদনানের বুকে। কেমন যেন একটা টান তৈরি হচ্ছে ভেতরে, দ্রুত, অজানা, তীব্র। আদনানের বুকে মাথা রেখে খুব কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু সাহস হলো না। সামনে হাত বাড়িয়ে কাপা আঙ্গুলে তার ক্ষতটা ছুঁয়ে দেখতে চাইল। বিহবল স্বরে বলল, এটা কি করছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? এটা কেন করলেন আদনান ভাই? আহিয়া এগোতেই আদনান পিছিয়ে গেল কয়েক পা, আহত স্বরে বলল, মানবতা দেখাতে হবে না। যেতে চেয়েছিলি না, চলে যা। আর 2 সেকেন্ড থাকলে আমি এমন কিছু করে ফেলবো যা তোর জন্য খারাপ হবে। সো গেট লস। আহিয়া অবাক, ব্যথিত, কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। আদনান আজকে ভীষণ অচেনা, কিন্তু তবুও কেন জানি অদ্ভুত আকর্ষণ, অদ্ভুত টান। কষ্ট আর ভালো লাগা মিশে জট পাকাচ্ছে তার ভেতরে। আর সহ্য করতে পারল না, এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আদনান স্থির তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। চোখে এক ধরনের শূন্যতা বিড়বিড় করে আওড়ালো। সব কিছুরই নাকি একটা শেষ আছে, তাহলে আমার অপেক্ষার প্রহর শেষ হয় না কেন? কেন শেষ হয় না এই যন্ত্রণাগুলো? নিচের হলঘরের নরম লাইটগুলোর আলো ঝাপসাভাবে পড়ছে মার্বেল ফ্লোরে। সোফার এক কোণায় গুটিসুটি হয়ে বসে আছে হৃদিতা। ঈশানীরা এখনই বেরিয়ে যাবে।
হৃদিতা কোলে বসা মাহির গাল দুটো চেপে ধরে হালকা আদর করলো, আবার দুইটা হামিও দিল। হালিমা বেগম কতবার করে বলেছে আজ যেন ঈশানী না যায়, কিন্তু ঈশানী অমত করেছে, বিভিন্ন অজুহাতও দিয়েছে না থাকার। হালিমা বেগম কতক্ষণই বার বলবে। ঠিক তখনই মূল দরজা পেরিয়ে ভেতরে ঢুকলেন আফরোজা শেখ। সাদা শাড়ির উপর কালো পাড়, হাতে কালো উকিলি কোট আর ব্যাগ, মুখে প্রচণ্ড ক্লান্তির ছাপ কিন্তু চোখে দৃঢ়তা। হলঘরের মাঝামাঝি আসতেই তাকে দেখে ঈশানী দাঁড়িয়ে পড়ল। হৃদিতাও ভদ্রভাবে উঠে দাঁড়ালো। ঋতু দ্রুত দৌড়ে এসে আফরোজা শেখের হাতের ব্যাগ আর কোটটা নিয়ে নিল। আফরোজা শেখ তাদের দেখতে এক মলিন হাসি ফুটিয়ে তুললেন। ক্লান্তি ভেদ করে তার মুখের উজ্জ্বলতা জেগে উঠল। ঈশানী স্বভাবতই সালাম দিল। তিনিও উত্তর নিয়ে ধীর পায়ে নিজের পরিচিত চেয়ারে গিয়ে শরীরটা এলিয়ে দিলেন। ঈশানী সোফার পাশ থেকে ব্যাগটা তুলে নিতে নিতে হৃদিতাকে উদ্দেশ্য করে বলল, আমরা এবার আসি। তোর ভাইয়া বাহিরে অপেক্ষা করছে, দেরি হয়ে যাবে আবার। তুই সাবধানে থাকিস, তোর তো আবার কিছু হলেই অজ্ঞান হয়ে যাওয়ার স্বভাব আছে। হৃদিতা কণ্ঠ নিচু করে ছোট করে বলল। আচ্ছা। আফরোজা শেখ সেদিকে তাকিয়ে নিজের দৃঢ় স্বরে বললেন, সে কি তোমরা চলে যাচ্ছ? হৃদিতা, তুমি ওদের বলনি থাকতে? জি বলেছি। আফরোজা শেখ ভ্রু উঁচিয়ে তাকালেন। এটা কেমন হলো? তোমরা এভাবে চলে গেলে তো হৃদিতারও খারাপ লাগবে, থেকে যেতে পারতে না? হালিমা, তুমি ওদের বলনি? হালিমা বেগম উত্তর দেওয়ার আগে ঈশানী ব্যস্ত স্বরে সাফাই দিল। না আন্টি, আজকে আর থাকতে পারবো না। আসলে মাহির বাবার অফিসে একটু চাপ চলছে, আর মাহিরও টিউশন আছে। আবার অন্য একদিন আসবো। আফরোজা শেখ ভারী নিঃশ্বাস ফেললেন। তার ক্লান্ত চোখে সামান্য আক্ষেপ জমে উঠল। তাহলে আর কি বলবো, কিন্তু থেকে গেলে খুশি হতাম। তখনই পাশ থেকে তানভীর বলে উঠল, ঠিক আছে, তাহলে আমি থেকে যাচ্ছি। আপনাদের কষ্ট দিয়ে আমি যাইতে চাই না। ঈশানী আপু, তুই বরং সুমন ভাইয়ের সাথে চলে যা। চল, আমি আগায় দিয়ে আসি। তার কথায় হৃদিতা কপাল গুছিয়ে তাকালো। এখন এই বান্দর এখানে থেকে আবার কি কি কাণ্ড করবে কে জানে। আফরোজা শেখ আর কিছু বললেন না। ঈশানী সবার কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে গেল। তানভীরও তাদের এগিয়ে দিতে চলে গেল। আফরোজা শেখ সবে মাথা পিছনে ঠেকিয়ে চোখ বন্ধ করে ক্লান্তি দেহটাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করলেন। এমন সময় একটা মোলায়েম স্বর ভেসে এলো। আম্মা, আপনার পানি। আফরোজা শেখের সেই ডাকে অন্তর ভিজে এলো। কি মধুর ডাক! সে ধীরে চোখ খুলে দেখেন হৃদিতা ঠান্ডা পানি ভর্তি গ্লাস হাতে তার দিকে বাড়িয়ে ধরে আছে। আফরোজা শেখকে ক্লান্ত দেখে নিজে থেকে পানি এনে দিল। হালিমা বেগম আর বানি রান্নাঘর থেকে উকি দিয়ে তাকিয়ে আছে দুই শাশুড়ি বউয়ের আবেগময় মুহূর্তের দিকে। আফরোজা শেখ কোনো দ্বিধা না করে গ্লাসটা নিয়ে ঢকঢক করে তৃষ্ণা মেটালেন। হৃদিতা শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, আপনার কিছু লাগবে আম্মা? আফরোজা শেখ মৃদু হাসলেন। না, তুমি আমাকে যে আম্মা বলে ডেকেছো এটাই অনেক। আর কি চাইতে পারি আমি? এর থেকে বড় চাওয়া আর কিছু নেই। হৃদিতা চিবুক নামিয়ে নিল। মুখ লজ্জায় লাল হয়ে গেল। আম্মা বলে ডাকতে তাকে নিজের সাথে কত যুদ্ধ করতে হয়েছে, তবেই না সে আম্মা বলে ডাকতে পেরেছে। সামান্য নীরবতা ভেঙে আফরোজা শেখ জিজ্ঞাসা করলেন, আমার বজ্জাত ছেলে আর তোমার শ্বশুর কোথায় জানো? উনি বিকেলের দিকে বেরিয়েছেন, বলেছে জরুরি কাজ আছে, ফিরতে দেরি হতে পারে। উনির সাথে বাবার চাচুও গেছে। আফরোজা শেখ একটু সোজা হয়ে বসলেন। দুশ্চিন্তার চাপ স্পষ্ট হলো তার কপালে। তিনি কাঁধের চাদরের ভাঁজ ঠিক করতে করতে চিন্তিত স্বরে বললেন, তোমার শ্বশুরকে 3বার কল করেছিলাম, রিসিভ করছে না। যেখানে আমি একবার কল দেওয়ার সাথে সাথে রিসিভ করে, তাই চিন্তা হচ্ছে। আহাদের সাথে তোমার কথা হয়েছে? হৃদিতা দুবার ডানে বামে মাথা দোলালো, অর্থাৎ না, কথা হয়নি। আফরোজা শেখের উদ্বেগ আরও একটু বাড়ল, কিন্তু সেটা সামনে থাকা হৃদিতাকে বুঝতে দিল না। তিনি চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরের দিকে এগুলেন, কিন্তু এক পা যেতেই থেমে আবারও ফিরে তাকালেন। তার কণ্ঠে মাসুলভ উদ্বেগ। তোমার শরীর এখন কেমন? জ্বর কি কমেছে? ঔষধ ঠিক মতো নিয়েছো? আসলে সারাদিনের এত ব্যস্ততার কারণে একটু খোঁজ নিতে পারিনি। হৃদিতার চোখে হালকা ঝিলিক দেখা গেল। সে নিচু কণ্ঠে বলল, আমি এখন ঠিক আছি আম্মা, আপনার ছেলে ওষুধ দিয়ে গেছে। একটু থেমে জিজ্ঞাসা করলো, আপনাকে কি চা বা কফি কিছু দেবো আম্মা? আফরোজা শেখ কণ্ঠ নিচু করে গম্ভীর স্বরে বললেন, আমার কিছু লাগলে ঋতু দিয়ে যাবে। তুমি নিজের শরীরের খেয়াল রাখো, আর এই টিপিক্যাল বউদের মতো আচরণ বন্ধ করো। আমি বলেছি আমাকে আম্মা ডাকবে, শাশুড়ি আম্মা নয়, বুঝেছো? জি আম্মা। হৃদিতা মাথা নত করে রাখলো। আফরোজা শেখ তার মাথায় একটু স্নেহের হাত বুলিয়ে দিলেন, অতঃপর নিজের ঘরের দিকে চলে গেলেন। হৃদিতা কয়েক মুহূর্ত
একই জায়গায় দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের ব্যবধানে ওপরের দিকে তাকিয়ে ভাবলেন, আহিয়া এতক্ষণ হয়ে গেল এখনো এলো না কেন? সেই কখন উপরে গেছে, অথচ আসার নামগন্ধ নেই। তাকে এভাবে একা রেখে চলে গেল, যদিও সে নিজেই বলেছে যাওয়ার জন্য, তাই বলে কি আর আসবে না? ভাবতে ভাবতেই সে তৎক্ষণাৎ সিঁড়ির দিকে হাঁটা ধরল। রাত তখন প্রায় 9টা ছুঁই ছুঁই। সাভারের নির্জন প্রান্ত ঘেঁষে দাঁড়িয়ে থাকা তালুকদারের বিশাল বাংলো বাড়িটার সামনে এসে প্রবল শব্দে ব্রেক কষে থামলো আহাদ রাজার নেতৃত্বে আসা গাড়িগুলোর দীর্ঘ কনভয়। মুহূর্তেই গাড়িগুলো থেকে নামলো তাদের লোকজন। পুরো বাংলো এলাকা এক নিমিষে ঘেরাও করে ফেলল নিরাপত্তারক্ষীরা। আহাদ রাজা, আমজাদ মিশ্র একে একে সবাই গাড়ি থেকে নামলো। পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাদের গার্ডরা। গেটের সামনে দাঁড়ানো তালুকদারের কিছু গার্ড তৎক্ষণাৎ তাদের পথ রুখে দিল। আহাদ কপাল কুঁচকে একবার শাহিনের দিকে তাকাতেই শাহিনের নির্দেশে কয়েকজন এগিয়ে গিয়ে মুহূর্তে তাদের মাটিতে ফেলে দিল। বিশাল গেট ভেদ করে তারা ঢুকলো সারিবদ্ধ হয়ে। বাড়ির ভিতর প্রবেশ করতে তালুকদারের লোকেরা কয়েকদিক থেকে এসে ঝাঁপিয়ে পড়ল। আমজাদ মীরকে 4-5 জন একসাথে পেছন থেকে জাপটে ধরেছে। আহাদ আর আশফাক এগিয়ে যেতে তিনি ইশারায় থামিয়ে দিলেন। অতঃপর মুহূর্তেই সে সবকটাকে চিৎপটাং করে দিলেন। কালো শার্টের উপর অফ হোয়াইট ব্লেজারটা একটু ঝেড়ে আমজাদ মীর আবারও সোজা হয়ে দাঁড়ালেন, যেন কিছুই হয়নি। এই সময় আহাদ ফ্লোরে পড়ে থাকা একটাকে গলা টিপে চেপে ধরে গর্জে উঠল। এই তালুকদারের বাচ্চা কোথায়? সময় কম আছে, দ্রুত বল, কুইক। লোকটা যন্ত্রণায় কাতর হয়ে বলল। আহাদ তার পরিচিত ভঙ্গিতে হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষে কোমর থেকে পিস্তল বের করে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। তার দুই পাশে বাবা, চাচা, পেছনে ত্রয়ী আর গার্ডরা। উপরে উঠে দরজাটা লাথি দিয়ে এক ঝটকায় ভেঙে ফেললো। ভিতরের দৃশ্য দেখে মনে হলো রংমঞ্চের নোংরা নাটক সাজিয়ে রেখেছে। রুম জুড়ে লাল আলো, টেবিলে অ্যালকোহলের বোতল, তাস, ধোয়া, নেশা জাতীয় দ্রব্য, বিছানা এলোমেলো, মেঝেতে ছড়ানো নারীদের জুতো, কাপড় চোপড়, অথচ রুম পুরো ফাঁকা, একজনও নেই। আমজাদ মীর ইশারা করতে আহাদ দ্রুত গিয়ে ব্যালকনির পর্দা সরায়। আর সাথে সাথে চোখে পড়ে 5-6 জন স্বল্পবসনা নারী, নিশ্চয় নর্তকী। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে আহাদ ঘুরে দাঁড়া এক নাগারে বিড়বিড় করতে লাগলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। বিশ্বাস করো যেন আমি কিচ্ছু দেখি নাই। এটা ইচ্ছাকৃত ছিল না। সব দোষ তোমার শ্বশুর মশাই, তোমার মন্ত্রী মশাই নির্দোষ। আমজাদ মীর আর আশফাক মীর হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আহাদ এক চোখ ধীরে ধীরে খুলে দেখে তার বাবা আর চাচা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আহাদ চেঁচিয়ে উঠল। বাবা, চাচ্চু। দুজনে যেন হুঁশে ফিরে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। আহাদ দাঁত কিরমির করে গর্জে উঠল। লজ্জা করে না এই বয়সে এইভাবে তাকাও? আজকে বাসায় ফিরে আমাকে সব বলে দেবো, তারাও। আমার চোখটাও নষ্ট করলা, এর শাস্তি তোমরা পাবে। আমজাদ মীর শান্তভাবে কালো চশমা পরে পিঠ ফেরানো অবস্থায় বললেন, আমরা কি ইচ্ছাকৃতভাবে দেখছি নাকি? এটা তো অপ্রত্যাশিত ছিল। আর তুই বলে দিলে আমরা কি চুপ করে থাকবো নাকি? আমরাও রিদিতাকে বলে দিব। আহাদ তার বাবার সামনে গিয়ে কটমট করে। তুমি আমাকে ফাঁসি এখন আবার থ্রেট দিচ্ছ? সবকিছু হয়েছে তোমার জন্য। আমি আম্মাকে বলে তোমার নামে মামলা দেব। বাবা! আশফাক মীর এসে বাবা ছেলের মাঝখানে দাঁড়ালেন। সে জানতো বাপ ছেলে যেখানে যাবে সেখানে একটা না একটা গন্ডগোল হবেই হবে। সে মাঝখানে এসে ধমকে উঠলেন, থামবি তোরা? দিনের মধ্যে 100 বার একে অপরের নামে মামলা দিস। এখানে কি জন্য এসেছিস ভুলে গেছিস? দুজনেই ফুঁসতে লাগলো। হিতাহিত বোধগম্য হতে আহাদ একটু নাক টেনে শাহিনকে ডেকে বলল, শাহিন, এই মেয়েগুলোকে যত দ্রুত সম্ভব বাড়ি থেকে বের কর, কুইক। আর কিছু টাকাও দিস। টাকার অভাবে বড় কাপড় কিনতে পারে না, ছোট ছোট কাপড় পরে ইজ্জতের ফালুদা বানাচ্ছে। শাহিন মাথা ঝাঁকিয়ে বলল। ঠিক আছে ভাই। শাহিদ এক টান দিয়ে বিছানার চাদর তুলে নিয়ে মেয়েগুলোর দিকে বাড়িয়ে দিল। তারা এতক্ষণ আতঙ্কে কাঁপছিল, কিন্তু আহাদের কথা শুনে তাদের ভয় কমে গেল। শাহিনের দেওয়া চাদরটা দিয়ে নিজেদেরকে ঢেকে শাহিনের সাথে বাসা থেকে বেরিয়ে গেল। আহাদ এবার তালুকদারকে খুঁজতে লাগলো। সে যে এই কক্ষেই আছে আহাদ নিশ্চিত। সে গিয়ে সোফার পায়ের উপর পা তুলে বসলো। 2 আঙ্গুলে তুড়ি বাজাতে তার লোকেরা বিশাল বেডটা উঠিয়ে পাশে সরিয়ে দিল। তখনই দেখা গেল বিছানার নিচে গুটিসুটি হয়ে ঘাপটি মেরে আছে সোলাইমান তালুকদার। বেড সরতেই তার চোখ আতঙ্কে বড় বড় হয়ে গেল। আশফাক মীর হেসে উঠলেন। ওরে সালা, তলে তলে বিড়ালের ঠ্যাং ধরে আশ্রয় নিয়ে বসে আছিস দেখি। আহাদের লোকেরা টেনে এনে তাকে আহাদের সামনে হাঁটু গেড়ে বসালো। পোশাক বলতে শরীরে শুধু একটা লাল আন্ডারওয়্যার, গলায় নারীদের রঙিন স্কার্ফ ঝুলানো, শরীরের কয়েক জায়গায় লিপস্টিকের দাগ। আহাদ পিস্তল হাতটা গালে ঠেকিয়ে ঝুঁকে বসলো। 1 সেকেন্ড পরক করে বলল, বয়স তো 70 ছুঁই ছুঁই। এক পা ধরে আর এক পা কবরে। পক্ষীরাও তো অকেজো। তাহলে এইসব সার্কাসে করিসটা কি আমারে বুঝা? সোলাইমান তালুকদার ভিতরে ভিতরে ভয় পেলেও সেটা দমিয়ে রাখলেন। নিজের দুর্বলতা লুকিয়ে চোখ গরম করে তেতে উঠলেন।
আমার বাড়িতে এসে আমার বেডরুমে বসে আমাকে অপদস্থ করতেছিস? তোদের সবকটাকে আমি এক তুড়িতে শেষ করে দিতে পারি। আমজাদ মির পেছন থেকে তার ঘাট ধরে উঠিয়ে দাঁড় করালেন, দাঁত কপাটে দিয়ে বললেন, সে তো সময় বলে দিবে কে কাকে কেল্লা ফতেতে পাঠাই। আগে তোর জন্য যে উপহার নিয়ে এসেছে সেগুলো পছন্দ হয় না কিনা দেখ। উপহার? কিসের উপহার? তালুকদার সামান্য বিচলিত হয়ে জানতে চাইল। আহাদ কিঞ্চিত বাঁকা হাসল। সেই হাসি ছিল ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। আমজাদ মির দাঁড়িয়ে থাকা লোকগুলোকে ইশারা করলে তারা সোলাইমান তালুকদারকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসে। সেখানে মাঝঘরে রাখা দুটি বড় লাল কফিন। কাপড় সরাতেই তালুকদার পিছিয়ে গেল। ভেতরে তার দুই বিশ্বস্ত লোকের নিথর দেহ। এটা সরাসরি ইঙ্গিত করছে তারও মৃত্যু ঘনিয়ে এসেছে। তাকে বাঁচানোর মতো এখন আর কোনো লোক নেই। সবাই আহত বা নিহত। তালুকদার হঠাৎ সুযোগ বুঝে ছুট লাগালো দরজার দিকে, পালানোর অপ্রাণ চেষ্টা। কিন্তু দরজার কাছাকাছি পৌঁছানোর আগে আহাদের ত্রয়ী সামনে এসে দাঁড়ালো। ধাক্কা খেয়ে তালুকদার মেঝেতে পড়ে গেল। আহাদ রাজা ক্রুরো হাসলো, পা মেপে মেপে হাঁটু বাজিয়ে বসলো তালুকদারের সামনে। তালুকদার ছটফটিয়ে পিছাতে লাগলো, ভেঙে পড়া কণ্ঠে আকুতি করতে লাগলো, আমারে ছাইড়া দে, আমার সাথে এমন করতে পারস না। দেখ আমারে যাইতে দে কইতাছি, ভালো ভালোই যাইতে দে, তা না হলে খুব খারাপ হইব। আমারে যাইতে কইতেছি। আহাদ রাজা হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষে নিল, ঠোঁট বাঁকিয়ে ঠান্ডা স্বরে পড়ল, অবশ্যই তোকে যেতে দেব। এত করে যখন বলছিস তোকে যেতে না দিয়ে পারি? কি বলতো, তোমার মনটা আবার ভীষণ নরম, একদম হাওয়াই মিঠাইয়ের মতো। তুই যখন এত অনুরোধ করছিস তোকে বিনা টিকেটে পরবারে পাঠিয়ে দেব, নো টেনশন। না না না, আমাকে কিছু করবে না কইলাম, আমারে যাইতে দে। আহাদের চোয়াল শক্ত হয়ে গেল, চক্ষু রক্তবর্ণ। সে এক ভয়ানক গর্জন করে উঠল, মুখ খোল, আমি বলছি হ কর। কিন্তু তালুকদার বুঝলো না, শুধু নির্বাক চেয়ে আছে। এবার আহাদের সব ধৈর্যের সীমারেখা পার হলো। 1 সেকেন্ডের ব্যবধানে সে তালুকদারের চোয়াল চেপে ধরে পরপর দুটো গুলি করলো। সে বুলেট মাথা ফুঁড়ে বেরিয়ে গেল। তালুকদার লুটিয়ে পড়ল মেঝেতে। মুহূর্তেই তালুকদারের কাম তামাম। আহাদ উঠে দাঁড়ালো, মেঝেতে পড়ে থাকা নিথর তালুকদারের দিকে তাকিয়ে বলল, আহাদ রাজা দুবার অপশন দেয়, তৃতীয়বারে অ্যাকশন নেয়। মাইন্ডেড। তাদের লোকগুলোকে ইশারা করার সাথে সাথে তারা সব লাশগুলো প্যাকেট করে নিয়ে গেল নদীতে ফালানোর উদ্দেশ্যে। আহাদ রাজা তার দাদুর প্রতিশোধ নিয়েছে। তার হৃদয়ে এক অদ্ভুত শীতলতা নেমে এলো। সবাই মিলে তালুকদারের অপকর্মের বাংলো বাড়ি পেছনে ফেলে অন্ধকারে রাতের মধ্যে মিলিয়ে গেল। রাত গভীর হয়ে এসেছে, অর্ধরাত্রির শেষ প্রহর। মীর হাউসের লাইটের আলো ক্ষীণ, বাতাস ভারী, সবকিছু নিস্তব্ধ। মিশন শেষ করে বাড়িতে প্রবেশ করলো মীর পরিবারের সকল পুরুষ। সবাই ক্লান্ত। আজকের ধামাকা সবার চোখে মুখে স্পষ্ট, তবুও সে ক্লান্তির গভীর প্রতিশোধে ঠান্ডা সন্তুষ্টি। মূল দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সবাই মুহূর্তে থমকে দাঁড়িয়ে গেল। ডাইনিং স্পেসে উপরে ঝোলানো ঝাড়বাতির নরম আলো এক শান্ত ও পবিত্র দৃশ্য ফুটে উঠেছে। কাচের ডাইনিং টেবিলে মাথা রেখে গভীর ঘুমে ঢলে আছে রিদিতা। টেবিলে খাবার সাজানো। সবাই রাতের খাবার শেষ করলেও রিদিতা জানায় পরে খাবে। আহিয়াও রাতে খায়নি। সে তো আহিয়ার অজুহাত দিয়েছিল। সবাই যে যার মতো চলে গেলেও রিদিতা খাবার টেবিলে বসে অপেক্ষা করতে থাকে বাড়ির পুরুষদের জন্য। অপেক্ষা করতে করতে কখন চোখ লেগে এসেছে সে নিজেও জানে না। আশফাক মীর কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে নিচু গলায় বললেন, এই মেয়েটা কি সত্যি আমাদের জন্য এভাবে খাবার সাজিয়ে অপেক্ষা করছিল? মা ছাড়া তো কোনোদিন কেউ আমাদের জন্য এমন করে বসে থাকেনি। ভাইজান, না তোমার বউ, না আমার বউ। আহাদ রাজা প্রেয়সীর ঘুমন্ত কোমল মুখটার দিকে তাকালো, যেন পৃথিবীর সকল শান্তি এই মুখটার মাঝে লুকিয়ে আছে। তার ঠোঁটে খেলা করলো মৃদু একটা হাসি। নিচু স্বরে বলল, দেখতে হবে না এটা কার বউ, আহাদ রাজার একমাত্র বউ বলে কথা, ডিফারেন্স তো হবেই। তার কণ্ঠে এক অদ্ভুত গর্ব মিশেছিল। হালকা হেসে সেদিকে এগিয়ে গেল। আমজাদ মির ছেলে চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, এমনভাবে বলছে যেন আমাদের 2-4টা করে বউ আসছে। আশফাক মীর হতাশায় মাথা নাড়ালেন। দুই বাপ বেটার এই খোঁচাখুচি নিত্যদিনের দৃশ্য। আশফাক মীর ক্ষুধার্ত থাকায় দ্রুত হাত ধুয়ে টেবিলে গিয়ে বসলো। আহাত কাছে এসে কিছুক্ষণ হৃদির দিকে তাকিয়ে রইল। তার বুকে অজানা এক শান্তির ধারা নেমে এসেছে। তার প্রেয়সীর এই শান্তির ঘুম নষ্ট হবে ভেবে আর ডাকলো না, বরং ধীরে আলতো হাতে তাকে নিজের কোলে তুলে নিল। হৃদি তার মাথাটা এসে ঠেকলো আহাদের বুকে। তার ঘুমন্ত ভারী শ্বাস প্রশ্বাস আহাদের বুক ছেদ করে দিচ্ছে। তার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। এক মুহূর্তের জন্য আহাদ রাজার মনে হলো জগতের সব অশান্তির বিনিময় এক শান্তির মুহূর্ত তার ভীষণ প্রয়োজন ছিল। সে প্রেয়সীর মাথাটা বুকে চেপে বাবার চাচাদের দিকে তাকিয়ে বলল, এনজয় ইউর ডিনার।
বলেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ততক্ষণে হালিমা বেগম আর বাণী বেরিয়ে এলো রুম থেকে। কিছুক্ষণ পর আমজাদ মিরও এসে চেয়ারে জায়গা নিলেন। হলঘর জুড়ে ছড়িয়ে পড়ল থালা বাসনের মৃদু টুংটাং শব্দ। ঘুমন্ত হৃদিতাকে কোলে নিয়ে আহাদের নীরব সংযত পদচারণা যেন এক শিল্পকর্ম। উপরে নিজের ঘরে আসতে হৃদির শরীর সামান্য নড়ে উঠল, যেন কোনো অচেনা স্পর্শ বা পরিচিতি উষ্ণতা তাকে টেনে তুলেছে নিদ্রায় গভীরতা থেকে। ঠিক সেই মুহূর্তে আহাদের বুকে মুখ গুজে থাকা হৃদির নাকে এসে লাগলো এক পরিচিত মাতাল করা পুরুষালী ঘ্রাণ। ধূপ, অলিভ উড আর আহাদের নিজস্ব মাদকতা মিশ্রিত এক উষ্ণ গন্ধ। ঘুমের ঘোরে থাকা হৃদির মনে হলো এই গন্ধ যেন তাকে আরও গভীর কোনো আবেশে টেনে নিচ্ছে। সে আনমনে নাকটা আহাদের বুকে আরও গুজে দিল, যেন এক নিঃশ্বাসে পুরোটা গভীরে টেনে নিতে চায়। যতবার শ্বাস টানছে ততবার গন্ধটার উত্তাপ তার মাথার ভেতর নরম কাঁপুনি তুলছে। আহাত থমকে গেল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। নিজের বুকের উপর রাখা হৃদির মুখ, তার নিঃশ্বাসের উষ্ণতা আর ছোট্ট সেই ঘ্রাণ নেওয়ার অভ্যাস, সব মিলিয়ে সে নিজে এলোমেলো হয়ে যাচ্ছে। সে হৃদির কানের কাছে মুখ নিয়ে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, এমন করছো কেন? আমি কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছি জানো। গভীর ঘুমে তলিয়ে থাকা হৃদি শরীর সেই তপ্ত নিঃশ্বাস আর ফিসফিস শব্দে কেঁপে উঠল। চোখ দুটো তড়াক করে খুলে গেল। আধো অন্ধকারে তার সামনে ভেসে উঠল আহাদের মুখ, ঠোঁটের কোণে হাসি আর দুষ্টু গম্ভীর রেখা। বুকে এখনো শক্ত আলিঙ্গনে ধরে রেখেছে তাকে। হৃদির মাথায় যেন ঝটকা খেলো। সে এক ঝাঁকুনিতে শরীর সোজা করে উঠতে চাইল, আহাদের বুক থেকে নিজেকে সরাতে চেষ্টা করলো, কিন্তু আহাদ তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরল। বিরক্ত আধারাগী গলায় বলল, সমস্যা কি? কই মাছের মতো এমন ছটফট করছো কেন? হৃদি মুখ নামিয়ে লজ্জায় লাল হয়ে নিচু স্বরে কেমন যেন কাপা গলায় বলল, কি করছেন? নামান আমাকে, আমি তো নিচে ছিলাম। এখানে উপরে কি করে নিয়ে এলেন? যদি কেউ দেখে ফেলতো? সো হোয়াট? আমার বিয়ের বউ আমি এনেছি, তাতে কার কি? আর তাছাড়া সবাই দেখেছে। কি? হৃদি যেন লাফ দিয়ে উঠল। বিস্ময় লজ্জার ভয় মিলিয়ে পুরো চেহারা লাল টকটকে হয়ে গেল। এক লাফে নিজেকে আহাদের কোল থেকে নামিয়ে নিল। দু হাতে মুখ ঢেকে ফিসফিস করে বলতে লাগলো, কি করেছেন আপনি এটা? আমি এখন সবাইকে মুখ দেখাবো কি করে? ছি ছি। আহাদের কপালে গভীর ভাঁজ পড়ল। হৃদির কথাগুলো তার মোটেও পছন্দ হয়নি। সে নিজের মনে ক্ষুব্ধ হয়ে উঠল। কি এমন অপরাধ করলো সে? নিজের হালাল বউকেই তো কোলে করে এনেছে, এতে ছিছি করার কি আছে? যেন সে কোনো অশোভন কাজ করেছে। মনে মনে প্রচণ্ড রেগে গেল। রাগে ঠোঁট শক্ত হয়ে আছে। ঠিক আছে, ছোবে নাই বজ্জাত বেটিরে, যতক্ষণ পর্যন্ত নিজে থেকে কাছে না আসবে সেও আসবে না। গটগট পায়ে হাঁটতে হাঁটতে প্যান্টের পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করে বেডসাইড টেবিলে ছুঁড়ে রাখলো। কালো ব্লেজারটা এক ঝটকায় খুলে সোফায় ছুঁড়ে ফেললো। কোনো কথা না বলে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজা বন্ধ হওয়ায় শব্দটা তীক্ষ্ণভাবে ঘরে প্রতিধ্বনিত হয়ে উঠল। হৃদি সেই শব্দে প্রায় চমকে উঠল। হঠাৎ করে কি এমন হলো বুঝতে পারল না। ধীরে ধীরে বিছানার এক কোণে গিয়ে বসে পড়ল। পিছনের হেডবোর্ড পিঠ ঠেকিয়ে অপেক্ষা করতে লাগলো। হাতে গরম ধোয়া ওঠা কফির কাপ নিয়ে হৃদিতা ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। মনে মনে সে ঠিক করেছে আজ যাই হোক সে আহাদ রাজার অভিমান ভাঙবে। দরজাটা কনুই দিয়ে ঠেলে ভেতরে ঢুকতে প্রথমে চোখে পড়ল কালো ট্রাউজার আর কালো ম্যাগি হাতার টি শার্ট পরে বিছানার গভীর ঘুমে বুঁদ হয়ে পড়ে আছে আহাদ রাজা। হৃদি দরজার কাছে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস নিল। এবার খানিকটা এগিয়ে এসে কাপটা বেডসাইড টেবিলে মৃদু শব্দ করে রেখে হাঁটু মুড়ে আহাদের মাথার কাছে বসে পড়ল। হৃদি আজকে লক্ষ্য করলো আহাদের ডান ভ্রুর উপরে সেই ছোট্ট চাঁদার মতো কাটা দাগটা, যেন তার মুখের স্থিরতা, রাগ, তার পুরুষালী নৈশব্দ সবকিছুতে আরও আকর্ষণীয় করে তোলে। গত রাতটা মনে পড়তে বুকটা খচখচ করে উঠল। আহাদ প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসার পর হৃদি 5-6 বার কথা বলতে চেয়েছে, কিন্তু প্রতিবার আহাদ তাকে এড়িয়েই গেছে। তাই আজ সকাল সকাল তার জন্য কফি নিয়ে হাজির হয়েছে। অভিমান ভাঙানোর ক্ষুদ্র চেষ্টা। হৃদি উঠে জানালার কাছে গিয়ে ভারী পর্দাটা সরিয়ে দিল। সাথে সাথেই সকালের সূর্যে সোনালি আলো এসে সরাসরি পড়ল আহাদের মুখে। তাতেই আহাদ ভ্রু কুচকে একটু নড়ে চড়ে উঠে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। হৃদি এগিয়ে এসে হালকা ঝুঁকে নরম সুরে ডাকলো, স্বামী, স্বামী উঠুন, স্বামী, ও স্বামী উঠুন। আহাদের কানে শব্দটা পৌঁছাতে তার কপাল কুঁচকে গেল। প্রথমে মনে হলো হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে আবারও একই ডাক। শুনছেন স্বামী, উঠুন, স্বামী, ও স্বামী উঠুন। বাক্যটা শেষ হওয়ার আগে আহাদ ধরফর করে উঠে বসলো। চোখ এখনো আধা বন্ধ। ঘুম জড়ানো গলায় ক্ষুব্ধ স্বরে বলে উঠল, এই কে রে? কারে তো বড় সাহস আমাকে এইভাবে স্বামী বলে ডাকে? হ্যাঁ? চোখ ঠিকভাবে খুলতে সে স্থির হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে হালকা মিষ্টি রঙের চুড়িদার পরা তার প্রেয়সী। আহাদ ভ্রু তুলল, যেন নিশ্চিত হতে চাইছে স্বপ্ন না বাস্তব। একবার মাথা ঝাঁকিয়ে আবারও তাকালো।
হৃদি হাসি মুখে ধোয়া ওঠা কফি কাপ বাড়িয়ে দিল। আমি ডেকেছি স্বামী, এই নিন আপনার গরম গরম ফ্রেশ কফি। কয়েক সেকেন্ড আহাদ তাকিয়ে রইল, কিন্তু কফি নিল না, বরং পা দুটো বিছানা থেকে নামিয়ে কটমট করে উঠল। এই কে তোর স্বামী? হ্যাঁ, খবরদার আরেকবার আমাকে এই টিপিক্যাল বউদের মতো স্বামী স্বামী বলে ডেকেছো তাহলে খুব খারাপ হবে, কিন্তু বলে দিলাম। এসব আপনি কি বলছেন স্বামী? আপনি আমার সম্পর্কে ভাই তো আর হন না, স্বামীই তো হন। আপনাকে স্বামী বলে ডাকবো না তো কি বলে ডাকবো স্বামী? আহাদ তরাক করে হৃদির সামনে গিয়ে মুখোমুখি হয়ে দাঁড়ালো, রাগে চোখ দুটো জ্বলছে। এই আল্লাহর বান্দি, এই একবার বললে কথা কানে চায় না? আমি বলেছি না আমাকে এইভাবে ডাকবে না? হৃদির প্রচন্ড হাসি আসলো আহাদের এমন কাণ্ডে, তবুও ঠোঁট চেপে নিজের হাসি সংযত রেখে বলল, এভাবে বলবেন না স্বামী, আমি আপনার বিবাহিত বউ। আপনার জন্য কফি এনেছি, আপনি কফিটা গ্রহণ করে আমাকে ধন্য করুন স্বামী। আহাদের রাগ এবার তুঙ্গে উঠল। গত রাতের অভিমান এখনো মাথায় ঘুরছে, এখন আবার সকাল সকাল এই স্বামী স্বামী নাটক তাকে পুরো ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। সে এক প্রকার চেঁচিয়ে উঠল। রিদি! হৃদি মুখ টিপে হেসে ফেলল। আহাদ সেটা সহ্য করতে পারল না, রাগে ফুঁসতে ফুঁসতে ড্রেসিং রুমের দিকে চলে গেল। হৃদি সেদিকে তাকিয়ে আরেকবার ডেকে উঠল, স্বামী। রিদি! হৃদি এবার হালকা শব্দ করেই হেসে ফেলল। তার হাসির শব্দ ড্রেসিং রুমে আহাদের কানেও গেল। দরজা বন্ধ করে আহাদ নিজের অজান্তেই নৈশব্দে হেসে ফেলল। প্রায় অনেকক্ষণ ধরে আহাদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে, শার্টের কলার গুছিয়ে নিয়ে রিস্ট ওয়াচটা অ্যাডজাস্ট করছে। সোজা কথায় নিজের সৌন্দর্য চর্চায় ব্যস্ত। হৃদি কয়েকবার ডাকলো, কথা বলার চেষ্টাও করেছে, কিন্তু আহাদ রাজা বড় ধূর্ত লোক, প্রতিবারই এমন ভান করলো যেন কিছুই শোনেনি। শেষমেশ হৃদি ধৈর্য ধারী আহাদের পেছনে এসে তার পিঠে দুবার তর্জনী আঙ্গুল দিয়ে টোকা দিল। একেবারে অনুনয়ের সুরে ডাকলো, শুনুন না। আহাদ শুনল ঠিকই, কিন্তু সামনে তাকে একই গতিতে চুলের গোছা সেট করতে লাগলো। হৃদি এবার নিচু স্বরে বলল, আজকে আমি একটু মিরপুর যাব। মিরপুর যাওয়ার কথা শুনতে আহাদের শরীর যেন মুহূর্তে বিদ্যুৎ ছুঁয়ে গেল। সে রাগ করুক, অভিমান করুক, যাই করুক, তা বলে চলে যেতে হবে কেন? সে ধীরে ধীরে ঘুরে হৃদির দিকে তাকালো, কড়া গলায় জিজ্ঞাসা করলো, কেন? সেখানে কি? সেখানে কি মানে? সেখানেই তো আমার সব। আমি এখানে আসার সময় কি কিছু এনেছিলাম? আহাদের ভ্রু কুচকে গেল, টোনে স্পষ্ট গুমট। সবকিছু ওখানে মানে? আমার বইটই তো কিছুই তো আনলাম না। আর তাছাড়া জামা কাপড় সহ সব কিছুই তো ওখানে। শাওয়ার নিতেও প্রবলেম হয়, এখানে তো কোনো কিছুই নেই আমার। নেই মানে? এখানে কিছু নেই মানে কি? এদিকে এসো। হৃদি বুঝে উঠতে পারলো না সে কি বলতে চাইছে। আহাদ কোনো কথা না বলে হৃদির হাত ধরে টেনে সরাসরি ওয়াশরুমের দিকে নিয়ে গেল। ওয়াশরুমে ঢুকে এক এক করে সব কাবার্ড শব্দ করে খুলতে লাগলো। প্রতিটা কাবার্ড খোলার শব্দ যেন তার রাগের প্রতিধ্বনি। সে প্রশ্ন করলো, এসব কি? এগুলো কি? হ্যাঁ, এগুলো চোখে পড়ে না? হৃদি হতবাক হয়ে দেখলো সব কাবার্ড ভর্তি, সারিবদ্ধ নিখুঁতভাবে সাজানো, কিন্তু সেগুলো তো একটাও তার জন্য না। সে চোখ পিটপিট করে বলল, এগুলো তো সব আপনার। যাহা আমার তাহাই তোমার। হৃদি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই কথার কি কোনো মানে আছে? সে চোখ শব্দ করে বলল, সেটা কিভাবে হয়? এসব তো ছেলেদের জিনিস, জেন্টস। এগুলো আমি কিভাবে ইউজ করব? এই কথা শুনে আহাদ কপাল গুছিয়ে নিল, ঠোঁট চেপে ধরে অদ্ভুত বিরক্তিকর ভঙ্গিতে বলল, অত লেডিস জেন্টস বুঝি না। আমি যে ক্রিম শ্যাম্পু ফেস ওয়াশ ইউজ করব, তুমিও সেটাই ইউজ করবা। কালা হইলে একসাথে কালা হবো, দলা হইলে একসাথে দলা হবো। আন্ডারস্ট্যান্ড? শেষ লাইনটা সে এমন ভঙ্গিতে বলল যেন এটা কোনো নিয়ম। হৃদি চোখ আরো বড় হয়ে গেল। এটা কি ধরনের লজিক? আহাদ কোনো কথা না বলে ফোনটা হাতে নিয়ে গম্ভীর মুখে রুম থেকে বেরিয়ে গেল। তার পায়ের গটগট শব্দ এখনো শোনা যাচ্ছে। হৃদি ঠায় দাঁড়িয়ে রইল। আহাদ রাজার মতো মানুষ এতটা ছেলে মানুষই করতে পারে তা হৃদির কল্পনায়ও ছিল না। বেলা তখন বেশ খানিকটা গড়িয়ে গিয়েছে। সূর্যটা তখন ঠিক মাথার উপর, কিন্তু আকাশ একটু মেঘলা মেঘলা থাকায় সূর্যের আলোটা মলিন লাগছে। আহাদ রাজা আজ বহুদিন পর তার কাজে ফিরেছে। নতুন পদ এখন তার কাঁধে রাষ্ট্রের ভারী বোঝা চাপিয়েছে। তবে আশ্চর্যের বিষয়ে কাজ বুঝে নিতে তাকে তেমন একটা খেসারত পোহাতে হচ্ছে না। মন্ত্রণালয়ের বিশাল কনফারেন্স কক্ষে মিটিং চলছিল, যেখানে আমজাদ মীরও উপস্থিত। যদিও তিনি এখন সাবেক, কিন্তু দায়িত্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নন। এখনও তাকে অনেক কিছু কনফারেন্স করতে হয়। মিটিং প্রায় শেষ, এখন আর অফিসিয়াল বক্তব্য নেই। সিনিয়রদের মধ্যে কিছু ব্যক্তিগত কথাবার্তা চলছে। এমন সময় সিনিয়র সচিব নাসিমুল গনি আহাদ রাজাকে উদ্দেশ্য করে বললেন, আপনাকে অনেক অনেক শুভকামনা মন্ত্রী সাহেব। একসাথে নতুন দুটো যাত্রা শুরু হয়েছে আপনার। তবে কিছুটা সাবধানে থাকবেন। দেশ সামলানোর চেয়ে বউ সামলাতে বেশি খেসারত দিতে হয়।
আহাদ রাজা মাথা নিচু করে সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসলো, তার চোখে আত্মবিশ্বাসের একটা ঠান্ডা দুতি। সে ঠান্ডা গলায় বলল, আপনার ভুল ধারণা নাসিমুল সাহেব। যে রাজা রাজ্য সামলাতে পারে সে নিজের রানীকেও সামলাতে পারে, আর যারা পারে না তারা পুরুষ না, কাপুরুষ। পুরো রুম হালকা নড়ে গেল কথাটায়। নাসিমুল গনি দুবার কেসে উঠলেন, কারণ কথাটা যেন সরাসরি তার উপর এসে পড়েছে। তিনি একসময় বউ নিয়ে নানান সমস্যায় পড়েছিলেন বলে মন্ত্রণালয় জুড়ে কাহিনী ছড়িয়েছিল, ঠিক সেটাকে যেন আহাদ ইচ্ছে করে খুঁচিয়ে দিল। পরিস্থিতিটা অস্বস্তিকর হয়ে যাচ্ছিল। তখন পাশের সিট থেকে মধ্যবয়সী উপসচিব শেমলি আফসানা পরিস্থিতি হালকা করতে বললেন, শুনেছি আপনি নাকি সেই মেয়েটাকেই বিয়ে করেছেন যে কয়েকদিন আগে আপনার প্রাণ বাঁচিয়েছিল। আজ সামান্য মাথা নেড়ে সম্মতি দিল। তখনই নাসিমুল গনি সুযোগ পেলেন আবার বিদ্রুপ ছুটতে। চশমার কাচ মুছে তিনি বললেন, অচেনা একটা মেয়ে প্রাণ বাঁচিয়েছে বলি তাকে বিয়ে করে নিলেন। মেয়েটা তো সত্যিই ভাগ্যবতী। একটা অপরিচিত ঘটনা তার ভাগ্য খুলে দিল। কথাটা হালকা হলেও বিষাক্ত ছিল, যাতে হৃদিকে ঠুনকো সুযোগ সন্ধানী হিসেবে ইঙ্গিত করা হয়েছিল। আহাদের চোখ শুরু হয়ে গেল, তার মুখের পেশি শক্ত হয়ে উঠল। সেটা আমজাদ মীরের বুঝতে সেকেন্ডও লাগলো না। নিজের ছেলের চোখে সেই পরিচিত রক্ত চক্ষু চাহনি দেখে তিনি দ্রুত কথা ধরে ফেললেন, নাসিমুল সাহেব, আজকাল কার জন্য কে জীবন বাজি রাখছে বলুন তো? সেখানে আমার ছেলের বউ আমার ছেলেকে ভালোবাসে, নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। তাহলে ভেবে দেখুন ভাগ্য কার খুলেছে। আহাদ নিজের বাবার দিকে তাকালো। তার দৃষ্টি শীতল এই মুহূর্তে, আর তার বাবার প্রতি তার ঈর্ষা কাজ করছে না, কারণ তার বাবা প্রকাশ্যে ভরা সভায় তার প্রেয়সীকে সম্মান দিয়ে দাঁড় করিয়ে দিলেন। শেমলি আফসানা হাসি মুখে বললেন, আসলেই মন্ত্রী সাহেব, আপনি অনেক লাকি। আপনাদের দুজনের জীবনের পথটা সুন্দর হোক, আমাদের সবার দোয়া রইল। আহাদ রাজা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। কাছের টেবিলে দুহাত ভর দিয়ে একটু ঝুঁকে বলল, দোয়া করবেন অবশ্যই, সাথে একটু মন্ত্রতন্ত্র পরে ফুটো দিয়ে দিন, কারণ আশেপাশে তো আর বদনজরের অভাব নেই। শেষ কথাটা বলে নাসিমুল গনির দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। টেবিল থেকে ফোনটা তুলে সে ঝড়ের বেগে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। শাহিনও দ্রুত তার পিছু নিল। হৃদিতা এই মুহূর্তে বসে আছে আফরোজা শেখের বিশালাকায় বেডরুমের মাঝ বরাবর রাখা কিং সাইজের বিছানার এক কোণে। বিছানা জুড়ে ছড়িয়ে নানান ডিজাইনের গহনার বাক্স। হৃদিতা গয়নার এই আলোকময় বিশৃঙ্খলার দিকে তাকিয়েও পুরোপুরি মনোযোগ দিতে পারছে না। তার চোখ বারবার চলে যাচ্ছে পাশে বসা আহিয়ার দিকে। গতকাল সন্ধ্যার পর আহিয়ার সাথে তার ঠিকমতো দেখাও হয়নি, কথা হয়নি। এখন আহিয়াকে দেখে মনে হচ্ছে সে এখানে বসে আছে ঠিকই, তবে কেমন অন্যমনস্ক হয়ে আছে। হৃদিতা চুপি চুপি আনিকা আর নীলাকে আসার জন্য অনুরোধ করেছে। আহিয়ার হঠাৎই অদ্ভুত অবসন্নতা হৃদির মনে একটা সন্দেহ তৈরি হয়েছে। সে ভিতরে ভিতরে যেটা ভাবছে সেটা সত্যি কিনা তা জানতেই হবে, না জানা পর্যন্ত সে শান্ত হতে পারবে না। হৃদির এ চিন্তায় ঘোর কাটে আফরোজা শেখের গম্ভীর মাতৃসুলভ কণ্ঠস্বরে। তিনি বিছানা থেকে একটা নেভি ব্লু মকমলের বক্স তুলে হৃদির দিকে বাড়িয়ে দিলেন। হৃদিতা, তোমাকে এটা দেখাতে চাচ্ছিলাম, পছন্দ হয় কিনা দেখো তো। গত মাসে জার্মানি থেকে আনিয়েছি। ডিজাইনটা সিলেক্ট করতে আমাকে যে কতখানি খাটতে হয়েছে বলোই না। হৃদিতা ধীরে বক্সটা হাতে নিয়ে খুলতে লাইটের আলো চিকচিক করে উঠল। একসময় চোখ বন্ধ রেখে আবারও খুলে দেখল একটা ডায়মন্ডের লকেট, ঝিনুকের আকারে তৈরি, দুই পাশই খোলা। উপরে সাদা ছোট ছোট স্টোনের কাজ, আর সেই ঝিনুকের ভেতর বসানো আছে এ লেটার। তার উপরও ছোট ছোট স্টোন বসানো, আর নিচে দুলছে একখানি নিখুঁত সাদা পার্ল। হৃদিতা লকেটটায় আঙ্গুল ছুঁয়ে বলে ওঠে, অনেক সুন্দর। আফরোজা শেখ একটু কড়া গলায় বললেন, শুধু সুন্দর বলে দেখলেই হবে? যার জন্য এনেছি তার গলায় সুন্দর লাগছে কিনা দেখতে হবে না? দেখি হালিমা, ওকে এটা পরিয়ে দাও তো। থাক, আমিই দিচ্ছি। তিনি নিজেই হৃদির ঘাড়ের চুলগুলো সরিয়ে আলতো করে তার গলায় পরিয়ে দিলেন। হৃদিতার ফর্সা ত্বকে যেন লকেটটা আরও উজ্জ্বলভাবে চিকচিক করে উঠল। আফরোজা শেখ হৃদিতা চিবুক তুলে মৃদুস্বরে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব মানিয়েছে তাই না হালিমা? আমার কষ্ট তাহলে সার্থক হলো? হ্যাঁ আপা, ঠিকই বলেছে। কি সুন্দর লাগছে তোমার ছেলের বউকে। আহিয়া দেখ, এই আহি। হালিমা বেগমের ডাকে আহিয়া ধ্যান ভাঙল। সে মাথা তুলে তাকিয়ে ক্ষীণ কিন্তু আন্তরিক হাসি দিয়ে বলে, বাহ, খুব সুন্দর লাগছে তোকে দিদি। তুই জানিস এটা আম্মু নিজে ডিজাইন এঁকে বড় আব্বুর কাছে পাঠিয়েছিলেন। এখন মনে হচ্ছে আম্মুর পুরো পরিশ্রমটাই সার্থক। এটা আম্মা নিজে ডিজাইন করেছে। হৃদিতা কৌতূহলে জানতে চায়। হালিমা বেগম মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। হৃদিতা একবার তাকায় আফরোজা শেখের দিকে।
এই নারীকে সে যতবার দেখছে ততবারই তার মনে প্রশ্ন জাগছে, একজন মানুষের মধ্যে এত গুণ, এত রুচি, এত নিখুঁততা কেমন করে জমে থাকে। এমন সময় সেখানে এসে হাজির হয় আনিকা আর নীলা। তাদের দেখে হৃদি আবেগ আপ্লুত হয়ে পড়ে। কতদিন তার বান্ধবীদের সাথে দেখা হয়নি, বিশেষ করে নীলার সাথে অনেক দিন দেখা হয়নি। হৃদি তা ছুটে যেতে নীলা আর আনিকা একসাথে তাকে জড়িয়ে ধরল। আহিয়াও এবার উঠে এসে যোগ দিল। যদিও তার মন ভালো নেই, কিন্তু এই মুহূর্তটা থেকে সে বঞ্চিত হতে চায় না। আফরোজা শেখ নিজের ব্যাগকোট ফাইলপত্র গুছিয়ে নিতে নিতে বললেন, হালিমা, আমি বেরুচ্ছি, জরুরি কেস পড়েছে, ফিরতে দেরি হতে পারে। তুমি গহনাগুলো সব গুছিয়ে হৃদির রুমের লকারে রেখে দিও। ও ছোট, এখনো সব বুঝবে না। আচ্ছা আপা, তুমি চিন্তা করো না। আফরোজা শেখ মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে যায়। হালিমা বেগম ও ঋতুকে সাথে নিয়ে বিছানার উপর ছড়িয়ে থাকা গয়নাগুলো গোছাতে শুরু করেন। এখন সেই রুমের ভেতর কেবল তারা চার বান্ধবী। রীতিতা গলায় ঝুলন্ত ঝিনুকে লকেটটা সামান্য ছুঁয়ে দেখলো, তারপর চোখের ইশারায় আনিকা আর নীলাকে ডাক দিল। ইশারা দেখে দুজন বুঝে গেল কথাটা সিরিয়াস। নীলা এক ঝলক তাকায় আহিয়ার দিকে। আহিয়া বসে বসে নিজের জামার চুমকি খুঁড়ছে। নীলা ধীরে ধীরে তার বাহুতে হাত রাখলো, কণ্ঠটা কোমল করে বলল,